ভারত বিশ্বের অন্যতম বড় দেশ। এছাড়াও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তির দেশও ভারত। আর এই কারণেই তার প্রতিবেশী নীতি নিয়ে প্রতিবেশী দেশগুলোর আগ্রহ বরাবরই বেশি। তাৎপর্যবহ এ কারণেই বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন। ভারতের প্রতিবেশী নীতি বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থানগত কারণেই ভারতের সাথে বাংলাদেশের প্রতিবেশী নীতি নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখে। ২০১৮ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণের পর প্রথমবার নেপাল সফরে ঘোষণা করেন ভারতের প্রতিবেশী প্রথম নীতির শীর্ষে রয়েছে নেপাল। আবার ঠিক ৫ বছর পর ভারতীয় হাইকমিশনার বলছে ভারতের কাছে বাংলাদেশই প্রথম। এরকম সম্পর্কের মধ্যেই দুই দেশের মধ্যে রয়েছে বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তি। তার মধ্যে অন্যতম আমদানি রপ্তানি চুক্তি। বাংলাদেশের ৪০০ থেকে ৫০০ কিলোমিটার সড়ক ব্যবহার করে ভারত তার দেশে পণ্য রপ্তানি করছে। নেপাল ভুটানে সরাসরি পণ্য পাঠাতে ভারতের সড়ক ব্যবহারের অনুমতি দরকার। বিশেষজ্ঞরা বলছেন আমদানি রপ্তানি ট্রানজিট সুবিধা পেতে পররাষ্ট্রনীতিতে বাংলাদেশকে আরও কৌশলী হতে হবে। এই দুই দেশের সম্পর্কের মধ্যে দর কষাকষির জায়গাতে আমরা কোনো ক্ষেত্রে আমরা এগুলোর অমীমাংসিত বিষয় হিসেবে দেখব এবং এগুলোতে আরও কীভাবে আমরা প্রোগ্রেস করতে পারি সেই চেষ্টা করব। কিন্তু আমাদের দৃষ্টি থাকবে যে কোথায় আমরা প্রোগ্রেস অর্জন করেছে। কারণ ভারতের অর্থনীতি হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং ভারত একটা শক্তিশালী রাষ্ট্র। এখন আমি যদি ট্রানজিট ফ্যাসিলিটিস মানে প্রোভাইড করি তাহলে স্বাভাবিকভাবে ভারতের তার ইকোনমির সাইজ অনুযায়ী বেনিফিটেড হবে, অথবা তার যে নর্থ ইস্ট ইন্ডিয়ার সঙ্গে যে তার মেইনল্যান্ড হিসেবে যে নির্ভরশীলতা সেই অনুযায়ী হবে। আমরা আমাদের মতো করে বেনিফিটেড হব। এখন আমরা যদি বলি যে না, দাঁড়িপাল্লা দিয়ে মেপে ভারত যেটুকু হয়েছে আমরা সেটুকু হব, সেই চিন্তা করার কোনো সুযোগ পররাষ্ট্রনীতির মধ্যে নেই বা কূটনীতির মধ্যে। এদিকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ৩টি সরকারের আমলে ভারতের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি সম্পর্ক তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন ঢাকা দিল্লি সম্পর্কে নিরাপত্তা, প্রতিরক্ষা, আন্তঃসংযোগ, অভিন্ন নদীগুলোর পানি বণ্টন, সীমান্ত বিরোধ নিরসন ইত্যাদি বিভিন্ন ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক অমীমাংসিত ইস্যুগুলোর সমাধানের পথ খুঁজে বের করতে হবে। আমাদের অনেক কাজ করার জায়গা আছে বলে আমি মনে করি। যেমন ধরুন, ভারতের সাথে আমরা ভারত আমাদেরকে $8 বিলিয়ন লাইন অফ ক্রেডিট দিয়েছে, কিন্তু সেটা $2 বিলিয়ন কিন্তু ব্যবহৃত হয়নি। তার কারণ হচ্ছে যে আমাদের দুই দিকে সক্ষমতার ঘাটতি আছে, এটা আমাদের মানতে হবে। পানি বন্টনের বিষয়ে আমাদের 54টা নদী আছে, এর মধ্যে একটাতে গঙ্গা চুক্তি মাত্র আমরা করতে পেরেছি, সেটাও ২৬ সালে পরে আবার নতুন করে হয়তো আমাদেরকে নবায়নের বিষয়টা আসবে। অন্য বিষয়গুলো নিয়ে আমরা এগোতে পারিনি। কাজে এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও মনে হয় যে আরও সচেতন হয়ে সক্রিয় হওয়া দরকার, এবং সেই ক্ষেত্রে আমাদের দিক থেকে আমরা মনে করতে পারি যে আমরা আমাদের যেটুকু বলার সেটুকু আমরা বলেছি। এখন বলটা ভারতের কোর্টে আছে, ভারতকে সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। কীভাবে নেবেন সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এদিকে বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতীয় সরকারের সম্পর্ক আরও ভালো হয়েছে বলে মনে করছেন ভারতীয় কূটনৈতিক পর্যবেক্ষকরা। ভবিষ্যতে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দুই দেশের এজেন্ডায় খুব বড় একটা অংশ জুড়ে থাকবে বলেও মনে করছেন তারা। বাংলাদেশ সবচেয়ে বড় অর্থনৈতিক একটা ব্যবস্থা গড়ে উঠেছে বাংলাদেশে, এবং ইন্ডিয়ার পরে বাংলাদেশ সাউথ এশিয়ার একটা সবচেয়ে বড় ইকোনমিক পাওয়ার হিসেবে গড়ে উঠছে। তো সুতরাং সেটার একটা অন্যরকম ইম্পর্টেন্স আছে, সেটা আমরা সবাই বুঝতে পারি। ডায়ালগটা সবসময় চলছে এবং ডায়ালগটা ডাইনামিক এবং কন্টিনিউয়াস আছে। তো আমার মনে হয় না কোনো রকমের চুক্তি, যে কোনো কিছু একটু যদি ধীরেও যদি কোনো কিছু ডায়ালগ চলে কোনো ব্যাপারে, ওটাতে কোনো কিছু খুব একটা বেশি ডিস্টারবেন্স ক্রিয়েট করবে বলে। দুটো কান্ট্রির মধ্যে যদি মেনটেন করে রাখতে পারি, যেমন কিনা মনে করুন সিকিউরিটির কনসার্ন গুলো এবং ইকোনমিক কনসার্ন গুলো, এবং দু তরফেই কস্ট বেনিফিট যেগুলো অ্যানালিসিসে যেটা করতে হয়, সেটা যদি দু তরফের জন্য মোটামুটি পজিটিভ থাকে, তবে আমার মনে হয় না এই ধরনের চুক্তিগুলোর মধ্যে কোনো রকমের কোনো অসুবিধা হবে বলে আগামী সময়ে। এছাড়াও সময় মতো গঙ্গা চুক্তি পুনরায় নবায়ন করা হবে বলেও মনে করছেন তিনি। সিউল আহমেদ, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।